সংবাদের সূত্র যদি নির্ভরযোগ্য হয় এবং সেই নির্ভরযোগ্য সূত্রের খবরকে যদি বারবার বিভিন্ন রকম উপায়ে ক্রস চেক করে তারপর দর্শকদের সামনে পরিবেশন করা হয়, তাহলে সেই সংবাদ সূত্রের খবর ফলে যাওয়ার বা মিলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদিও সেই বিষয়টা সম্ভাবনাই থাকে। কিন্তু যদি তার প্রতি আন্তরিক থাকা যায়, সেই আন্তরিক থেকে যদি সংবাদ সূত্রের খবর হিসেবে পরিবেশন করা হয়, সেটা যে সত্যি সত্যি অনেকটাই কাজে লাগে, সেটা মানুষের ভাষার আপনাদের সামনে যে সমস্ত সূত্রের খবর পরিবেশন করে থাকে এতদিন ধরে, সেগুলো ঠিক তার পরে পরে যেভাবে মিলে যাচ্ছে, সেটা একজন সংবাদ পরিবেশক হিসেবে অবশ্যই সন্তোষ দান করে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, মাত্র কদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আমাদের কাছে সূত্রের খবর ছিল দলে দলে বাংলাদেশি তারা ঘরে ফিরে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছে, এবং সেই সংখ্যাটা লাখে লাখে। এবং আরো একটু পিছনে যদি চলে যান মানুষের ভাষার বিভিন্ন রকম সংবাদে বা প্রতিবেদনের, তাহলে সেখানে বারবার করে উল্লেখ করেছিলাম, বিভিন্ন রুট দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কে কোথা থেকে কোন দিক থেকে পালিয়ে যেতে পারে। সেই রুটগুলো এখানে আর নতুন করে উল্লেখ করে সময় নষ্ট করব না। কিন্তু যে দৃশ্য আজ সকাল থেকে সারা ভারতবাসী, এমনকি অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষজন দেখছেন, সেটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত ছিল। মনে আছে নিশ্চয়ই সেই SIR এর সময় যখন বেশ কিছু বাংলাদেশি বিদেশি মানুষজন এখান থেকে দলে দলে বসিরহাটের বিভিন্ন সীমান্ত অঞ্চল ছেড়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন, আর তারপরেও থেকে গেছিলেন। আর আমি একটা কথা বারবার বলতাম না, আজকে আমার সেই থিওরিটাও কিন্তু অনেকটা মিলে গেল। এবং মিলে গেল কোনটা দিয়ে বোঝা যাচ্ছে? এই ঘটনাটার মধ্যে দিয়ে, যেখানে আজ সকালে হাকিমপুর সীমান্ত, বসিরহাটের অন্যান্য সীমান্ত জুড়ে দলে দলে হাজারে হাজারে বাংলাদেশি বিদেশি তারা বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষা করছে। এখন এই ব্যাপারটা তো আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যখন আমরা এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটা নিয়ে একটা এপিসোড করেছিলাম, যে আপনারা পিছনে সেই এপিসোডগুলো আশা করি দেখেছেন। নতুন যারা দর্শক আছেন তাদের জন্য বলবো, তারা একটুখানি সুধী দর্শক বৃন্দ একটু পিছনের এপিসোডগুলো আপনারা ক্রস চেক করবেন, দেখবেন। সেখানে বলেছিলাম, যেখানে বোম্বে টু বনগা, বান্দ্রা টু বসিরহাট, আর বাংলা টু বাংলাদেশ, এবার কি হবে বলে সেই এপিসোড শেষ করেছিলাম। আর আজকে খেয়াল করে দেখুন সেটা হচ্ছে। ওদিকে মুম্বাইয়ের বান্দ্রা, গরিবনগরের যে বলতে পারেন যে দখল করে রাখা যে সমস্ত অঞ্চল বিদেশিদের দ্বারা, সেইটা যে উচ্ছেদ অভিযান হয়েছে, সেটার সূত্র ধরে আমরা বলেছিলাম, তার সাথে যোগ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই দিনকার বক্তব্য, যে হাওড়া স্টেশন থেকে নির্দেশ দেওয়া আছে RPF কে যে আর কোর্টে পাঠাতে হবে না, CAA এর আওতায় পড়েন না এরকম বিদেশিদের ওখান থেকে ধরে সরাসরি একেবারে বর্ডারে BSF এর হাতে তুলে দেওয়া, যাতে তারা বাংলাদেশ চলে যেতে পারে। এর মাঝখানে আর একটি এপিসোডে আপনাদেরকে এটা জানিয়েছি যে ওই হোল্ডিং ক্যাম্প এর মধ্যবর্তী পর্যায়ে এই হোল্ডিং ক্যাম্পে তাদের ডিটেন করা এবং তৎপরবর্তীতে ওপারে ফেরত পাঠানো। তাহলে আজকে এই যে হাকিমপুরের সীমান্তের এই যে ঘটনাটা, এই ঘটনাটা নানান সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, কিন্তু এর সাথে উঠে আসছে যে জিনিসটা, সেই সত্যগুলো, যে সত্যগুলো আর লুকিয়ে রাখা গেল না, এদের এই লাইন দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া প্রমাণ করছে অসংখ্য সত্য, যে সত্যগুলোকে চেপে রাখা হয়েছিল। যে ওই সত্য, কোন সত্য? যে এই বসে থাকা ভারতবর্ষের ভিতরে, পশ্চিমবঙ্গের ভিতরে এরাই হচ্ছে ওই সেই স্বৈরাচারী দলটি,
যার মাথাটাই হচ্ছে স্বৈরাচারী কি বলবো নেতৃত্বে ভরা, সেই তারা, তাদের স্ট্রেংথটা কি? তাদের স্ট্রেংথ হচ্ছে এই এরা। আর কি সত্য বলেছিলাম, এসআইআর তো হলো, তাতে বাদও পড়লো, ঠিক আছে, কিন্তু ওই এসআইআর, ভোটার তালিকা, আধার কার্ডের তালিকা, প্যান কার্ডের তালিকা, পাসপোর্টের তালিকা, এই কোনো কিছু তালিকার মধ্যে নেই এরকম একটা অংশ আছে। এদের এই লাইন দিয়ে ফিরে যাওয়া প্রমাণ করছে সেই অনুমানটাও সত্য ছিল। এখন এর সাথে আর কি যোগ করা যায়? এই যে যত রকম নির্বাচনের কারচুপি, মানুষকে 15 বছর ধরে ভোট না দিতে দেওয়া, এই যে বিভিন্ন রকম গেস্ট হাউস, পার্টি অফিস, বিভিন্ন রকম বাগান বাড়ি, রিসর্ট, এই সমস্ত কিছুতে বিভিন্ন রকমের অস্ত্র, বোমা, তার থেকে এমনি লুটের মাল তো আছেই, ট্রিপল থেকে শুরু করে সবকিছু, যেটা আজকে আমরা সদ্য সকালবেলা দেখতে পেলাম বাদুড়িয়া পৌরসভার কি হলো। একের পর এক নেতা নেত্রী ওই দলটির গ্রেপ্তার হচ্ছে, লুটের সম্পত্তি দখল হচ্ছে, সরকারের তরফ থেকে সেগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে পুলিশের দ্বারা। তেমনি সাধারণ মানুষ দেখিয়ে দিচ্ছে এখানে 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 এই ধরনের দুর্নীতি, এই ধরনের লুট কার্য চলতো। আর এই সমস্ত কিছু স্ট্রেংথটা কোথায় ছিল? একটি নেতা বাইকে করে চলে যেত, তার চারপাশে 50খানা বাইক, 20খানা বাইক নিয়ে কারা ঘুরতো। স্ট্রেংথ হচ্ছে এই এরা। প্রমাণ হলো। তাহলে এতগুলো জিনিস যখন প্রমাণ হলো, তার সাথে সমান সমান এই এতগুলো যোগ দিলে সমান সমান কি দাঁড়ায়? সমান সমান দাঁড়ায় একটার পর একটা নির্বাচনে জয়, মানে বাধাহীনভাবে জয়। তার সাথে যোগ দিন সেই সময়কার ওই পুলিশ প্রশাসন, সেই সময়কার ওই অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো বেআইনটাকেই আইনে পরিণত করে রেখে দিয়েছিল। বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে চালুই হয়নি। আর এদের গুণে দেখবে কে? এদের গুণে দেখবার জন্য তো প্রয়োজন হয় স্বাধীন গণতান্ত্রিক বিভিন্ন রাষ্ট্রের সাথে ভারতবর্ষেও, তার নাম হচ্ছে সেন্সাস, জনগণনা, পাঠ্য বইয়ের জিনিস, সেটাই হতে দেওয়া হয়নি। তার সাথে আর কি হতে দেওয়া হয়নি? ইকোনমিক সেন্সাস, সেটাও হতে দেওয়া হয়নি সেই 2016, 17, 18, 19 সাল থেকে। অন্যান্য জায়গাতে হলেও এখানে হতে দেওয়া হয়নি। তাহলে এত কিছু গুনতে যদি না দেওয়া হয়, যে একটি জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রা কেমন, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, তারা কোথায় বাস করে, তাদের বাবা মা কারা, তাদের কর্মজীবিকা কি করেন, কোনো কিছুই গুনতে দেবেন না, কোনো তথ্যই রাখতে দেবেন না। তাহলে এই তথ্যগুলো যদি না থাকে, তাহলে কি তৈরি হয়? অরাজকতা, ওই অরাজক পরিস্থিতি। এইটাই প্রমাণ করছে এদের এই লাইন দিয়ে ফিরে যাওয়া। আর এই ফিরে যাওয়াটা কিন্তু এটাও নির্দেশ করছে মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, অন্যান্য বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যখন মুখ্যমন্ত্রী হননি তখন বিভিন্ন জনসভা থেকে এটা বলেছেন, পালিয়ে যাও, সময় থাকতে পালিয়ে যাও। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন এই জনসভাগুলো থেকেই, এই ভোটের আগে, যে তিনি ওয়ার্নিং দিয়েছিলেন একরকম, যে শেষ সুযোগ দিচ্ছি, 29 তারিখের মধ্যে আত্মসমর্পণ করো, 4 তারিখের পরে কিন্তু আর সুযোগ পাবে না, খুঁজে খুঁজে হিসাব হবে। তাহলে সেই হিসাব হওয়া শুরু হয়ে গেছে চতুর্দিকে। পটাপট অ্যারেস্ট যেমন হচ্ছে, আরো তালিকা ক্রমশ বেড়ে চলেছে, ক্রমশ সেই তালিকা। কারণ জনসাধারণ এসে প্রশাসনের কাছে তালিকা তুলে দিচ্ছে একের পর এক অভিযোগের। সেটা সেই 2021-এর ভোট পরবর্তী হিংসাতেই কিন্তু শেষ নয়। অবাধ লুট, অবাধ কেলেঙ্কারি, সেগুলো তো আপনারা আছেন, নতুন করে বললে সময় নষ্ট হবে এপিসোডটার। আসল কথাটা বলা হবে না। আসল কথাটা হচ্ছে এগুলো কোনো কিচ্ছুটা না, এই সমস্ত কিছু নির্দেশ করছে আর একটা কথার সত্যকে প্রমাণ করছে, সেটা হচ্ছে বিপুল বিশাল দেশ বিরোধী চক্রান্তকে।
গতকালকে দুটি বিলম্বিত এপিসোডে, আমাদের একটু রাত হয়েছিল কালকে, সেখানে বলেছিলাম এবং যোগসূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম যে এই দেশের, এই পশ্চিমবঙ্গের মধ্যে বসে থেকে দেশ বিরোধী কার্যকলাপ করা মানুষগুলো দিয়ে চালানো হচ্ছিল ওই সরকারটাকে। তার নাম ছিল তৃণমূল কংগ্রেস সরকার, সেটা রাজ্য সরকার ছিল না, ছিল শাসকের আইন, আইনের শাসন ছিল না। আর এখন মুখ্যমন্ত্রী নিয়ম করে প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকের বাইরে বেরিয়ে এসে বলছেন একটি লাইন, সেটা হচ্ছে এখানে কোনো শাসকের আইন চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এখন এই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে বেআইনি কাজগুলো কি করা সম্ভব? সম্ভব না। এখন ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই অপরাধী সাম্রাজ্যের কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু আসল কথাটা হচ্ছে এই যে দলে দলে ফিরে যাওয়া, সেই মুম্বাই থেকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ত্রিপুরা হয়ে, পশ্চিমবঙ্গ থেকে নেপাল সীমান্ত হয়ে, এবার সব দিকে গিয়ে যখন দেখছিস না চতুর্দিক গেরুয়া হয়ে গেছে, তাহলে তার বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। তাহলে শেষ উপায় এখনো পর্যন্ত যেটুকু ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মানে যাকে বলে আগে পালা, ওইখান থেকেই পালানোর রাস্তাটা সব শেষ পর্যন্ত বেছে নিয়েছেন। তার কারণ বড় বড় এদের মাথা যারা, তারা কিন্তু আবার এইভাবে পালাবে, তাদের পালানোর রাস্তা কিন্তু আবার অন্য অন্য রকম। সেদিকে কিন্তু আবার অবশ্যই আমাদের দেশের বিভিন্ন রকম এজেন্সি কঠোরভাবে নজর রেখেছে, যার ফলে ঘরে বসে ছটফট করছে। সমস্ত রকম ভাবে ফোন থেকে শুরু করে যাবতীয় অত্যাধুনিক যত রকম যোগাযোগ ব্যবস্থা আছে, সব রকমের যোগাযোগ ব্যবস্থা করে পালানোর চেষ্টা করছে। কারণ এই যা এখানে আটকে গেলে, ওই যে এখানে সম্পত্তি তো না হয় বুলডোজার রেডি আছে, বুলডোজার রেডি নেই, বুলডোজার চালু হয়ে গেছে। এখানকার যে সমস্ত বেআইনি সম্পত্তিগুলো করেছিল, ওই সব টাকাই জলে, সব টাকা জলে। আমি বারবার বলি, এক রাত্রিরে ভিখারি যখন আইন তার কাজ করতে শুরু করে, বেআইনি কাজ যারা করে, লুট করে যারা ধনী হয়, তারা এক রাত্রিরে ভিখারি হয়, কিচ্ছু করার নেই। কিন্তু ওই বিদেশে আবার যেগুলো, যে সমস্ত ধন সম্পত্তি সরিয়ে রেখে দিয়েছে, এবার চিন্তা হচ্ছে যে এখান থেকে যদি বেরিয়ে ওখান পর্যন্ত না যাওয়া যায়, তাহলে ওগুলোকে সামলাবে, তাহলে সেগুলো কি হওয়ার সম্ভাবনা? শুধু দর্শকবৃন্দ, যা সেগুলো তো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সেগুলো রয়েছে তো বিদেশে। যদিও ওই সেই বলেছিলাম যে এই রাজ্য সরকারের যে বসেরা বসে রয়েছে বিদেশে, এই রাজ্য সরকার বলতে মাফ করবেন, ভুল করে বলে ফেলেছি, মানে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটার, মানে তৃণমূল সরকারটার। তাহলে ওই রাজ্য সরকারটার যে বসেরা, যেটা আমি গত বেশ কয়েকটা এপিসোড ধরে বলছি, তারা ওখানকার তাদের এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবেন কি, দায়িত্ব নেবেন কি? তার কারণ তদন্ত এবং আন্তর্জাতিক সম্পর্ক এখানে খুব বড় একটা রোল প্লে করতে চলেছে। এবং কে না জানে এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষ এই মুহূর্তে সারা পৃথিবীতে কি অবস্থান গ্রহণ করছে, এবং সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর ভূমিকা প্রতিটি ইস্যুতে কতটা গুরুত্বপূর্ণ, যার ফলে অনেকেই ছটফট করে ওঠেন, সেটা ট্রাম্প কার্ড হোক আর সাধারণ ওই যাকে বলে রাজা, সেপাই, রুইতনের 10, চিরের 8, যারাই হোক না কেন, কারো ছাড় নেই। কিন্তু আগামীকাল থেকে আমরা আরো অনেক কিছু দৃশ্য দেখতে পাবো। এই সমস্ত যত পৌরসভা, যত পঞ্চায়েত আছে, আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলেছিলাম, পদত্যাগের মিছিল চলছে। আবার কেউ কেউ কড়া নাড়ছে ঠিক ঠিক জায়গায় গিয়ে, কিন্তু সেই কড়া উত্তর পাচ্ছে না ভিতর থেকে। এদের কি হবে? কারণ এদের প্রত্যেকের পিছনে রয়েছে শয়ে শয়ে কোটি টাকার দুর্নীতি।
এক একজনের বিঘের পর বিঘে, একরের পর একর সম্পত্তি। আমরা আরো জানতে পারবো। সেই জানার জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন আর নোটিফিকেশনটা অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা দেখতে ভুলবেন না মানুষের ভাষা, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।